সবক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ ড্যান ডব্লিউ মজীনা। তার মতে জুলাই অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে ইতিহাসের পাতায়। বাংলাদেশ নিয়ে তার উচ্ছ্বাসের কথা জানিয়েছেন একাত্তরের সাথে। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। একসময় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলেই প্রাণ যেত লক্ষ মানুষের। দেশে খাবার নেই, পুষ্টির অভাবে শিশু মৃত্যুর হারও খুব বেশি। ১৯৭১ সালে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের একটি উক্তি এখনও আলোচনার খোরাক যোগায়। আজ প্রতিদিন বাংলাদেশের আকাশে সূর্য ওঠে নতুন সম্ভাবনা নিয়ে। আঘাত হানে বড় বড় সাইক্লোন, কিন্তু মানুষের ইস্পাত কঠিন ঐক্য আর দুর্যোগ ব্যবস্থাপনার কাছে হেরে যায় প্রতিবার। পুষ্টিহীনতায় মৃত্যুর হার কমেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ আর উজ্জ্বল আগামী গড়তে পড়াশোনা ও গবেষণায় মনোনিবেশ শিক্ষার্থীদের। বাংলাদেশের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বসিত একসময় ঢাকায় কাজ করা সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা। একাত্তরকে শোনালেন নিজের চোখে দেখা বাংলাদেশের পরিবর্তনের গল্প। But who ever imagined 50 years ago that Bangladesh would be in the middle ranks of emerging countries around the world? But it is. Who would have thought that Bangladesh would have virtually eliminated the infectious diseases, the diarrheal diseases, the respiratory diseases? How maternal mortality and child under 5 mortality just slashed. দায়িত্ব পালনের সময় বাংলাদেশের গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বেশ সরব ছিলেন ড্যান মজীনা। এ নিয়ে ওই সময়ের সরকারের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। যে ২৪ বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই গণঅভ্যুত্থানকে বিস্ময়ে ভরা চোখে দেখেন তিনি। বললেন, এদেশের ইতিহাস এমনই। Bangladesh has had revolutions before. We know that. Yes. But those revolutions, Abu, you know this better than I do. They just ended up in continued despotism. One party state, a military dictatorship, a couple of military dictatorships, or a 15-year autocrat. But I think this revolution is different. সামনে এগিয়ে যেতে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। To establish a political process that's sustainable. And the political parties themselves are going to have to change. They need internal democracy. দীর্ঘ ৬ বছর ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের সাবেক এই কূটনীতিকের কাছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশ। সুফিয়ান ফারাবি, একাত্তর, ঢাকা। ঢাকামুখী যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টা ১৬ এই ঘটনা ঘটেছে এবং এর ফলে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকার ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। কমলাপুরে স্টেশনে রয়েছে, এই কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় এবং একই সাথে যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে বিমানবন্দর স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। আমরা তার কাছ থেকে এই ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনাটি একটু জানবো। সুমন, জানাবেন যে লাইনচ্যুত হবার যে ঘটনাটি ঘটেছে বিমানবন্দর স্টেশনে যমুনা এক্সপ্রেসের, কি কারণে সেটি লাইনচ্যুত হলো, এখন পর্যন্ত সেই সম্পর্কে কিছু জানা গেছে কিনা? এবং যেহেতু এটির সাথে সরাসরি যুক্ত আছে কমলাপুর রেল স্টেশনেরও শিডিউল, সেই বিপর্যয়েরও আসলে কি খবর আছে আপনার কাছে? কতগুলো ট্রেনের আসলে সময় এখন উল্টাপাল্টা হয়ে গেল? যে আজকে সকালবেলা তারাকান্দি জামালপুর হয়ে যমুনা এক্সপ্রেসের যে ট্রেনটি সেটি ঢাকায় প্রবেশের মুখে জাস্ট বিমানবন্দর যে রেল স্টেশন রয়েছে ঠিক তার আগে কসাইবাড়ি নামে একটি জায়গা রয়েছে, সেখানে আসলে লাইনচ্যুত হয়েছে। সেই সময়টি সকাল 7:30 থেকে 8টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে। তারপর থেকে কমলাপুর রেল স্টেশনের যে ট্রেনের শিডিউল সেটি এখন পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে প্রায় সবগুলো ট্রেনই প্রায় 1 ঘন্টা বা কোনোটা 1.5 ঘন্টা দেরিতে বা ডিলে করে ছেড়ে যাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত যে কয়টি ট্রেন ঢাকায় প্রবেশ করতে পেরেছে সেগুলো এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে প্ল্যাটফর্মগুলোতে। স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজার আমরা এখন পর্যন্ত দুজনের একজনেরও দেখা পাইনি, তবে এখানে যারা কর্তব্যরত আছেন তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু একটি ট্রেন একটি লাইন ঢাকায় প্রবেশের জন্য একটি লাইন যেহেতু বন্ধ হয়ে আছে লাইনচ্যুত হওয়ার কারণে, সে কারণে অপর যে লাইনটি আছে এই একটি লাইন দিয়ে ট্রেনগুলো ঢাকায় প্রবেশ করছে এবং একই লাইন দিয়ে আবার
বা ট্রেনগুলো ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ফলে যে বিষয়টি হচ্ছে যে একটি লাইন ব্যবহার করার কারণে প্রত্যেকটি ট্রেনের আসলে শিডিউলের বিলম্ব হচ্ছে। প্রত্যেকটি ট্রেন আধা ঘন্টা, কোনোটি 1 ঘন্টা, কোনোটি 1.5 ঘন্টা ডিলেতে ছেড়ে যাচ্ছে। স্টেশনে অপেক্ষমান যাত্রীর পরিমাণ বাড়ছে, যার কারণে মূল কারণটি হলো যে সময় মতো একটি ট্রেনও ছেড়ে যায়নি। এখন পর্যন্ত যে সকাল 9:30টায় যে ট্রেনটি ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা, তিতাস কমিউটার ট্রেন, সেই ট্রেনটিও এখন পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে যায়নি। তাছাড়া জামালপুর এক্সপ্রেস, একতা, কিশোরগঞ্জ এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, নকশিকাথা এক্সপ্রেস, খুলনা তারাকান্দি অভিমুখে যে ট্রেনগুলো যাওয়ার কথা, সেই ট্রেনগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো এখন পর্যন্ত ঢাকায় প্রবেশ করতে পারেনি। আর যেগুলো প্রবেশ করেছে সেগুলো এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে ট্রেন স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত আশ্বস্ত হতে পারেনি কর্তৃপক্ষের কাছ থেকে যে আসলে কখন এই ট্রেনের শিডিউলটি সঠিক হবে এবং কখন স্বাভাবিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাবে। বা স্টেশন থেকে যারা আছেন, যারা দায়িত্ববান আছেন, তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে ওই যেইখানে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেই লাইনটি কখন সচল হবে। তানিয়া। ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই আমরা ফিরবো এবং শেষ পর্যন্ত এই ট্রেনের শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে কিনা নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে পারবো আমরা। 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। এই সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারকসই হবার কথা রয়েছে। দ্বিপাক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। গত 27 এপ্রিল ইশাক দারের ঢাকা আসার কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে তার সফর স্থগিত করা হয়েছিল। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করার কথা রয়েছে তার। ওই দিন 2 মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। এতে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি সহ দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে। সেদিন বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইশাক দার। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সাথেও মতবিনিময় করবেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ জামায়াতে ইসলামী নেতাদের সাথেও সাক্ষাতের কথা রয়েছে তার। 3 দিনের মালয়েশিয়া পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানায় এনসিপি মালয়েশিয়ার নেতৃবৃন্দ। কুয়ালালামপুর সফরে নাহিদ ইসলামের সাধারণ প্রবাসী, ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই সাথে তিনি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও সফর করবেন বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, তাদের অধিকার আদায়ের আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য বেশ কিছু কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। ডাকসু নির্বাচনের প্রার্থিতা স্থগিত হওয়াদের আপিলের শেষ দিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 23 আগস্টের পরে আপিল করলে তা গ্রহণযোগ্য হবে না। এবারে ডাকসু নির্বাচনের জন্য মোট 509টি মনোনয়ন ফর্ম জমা পড়লেও যাচাই বাছাই শেষে 462 জনকে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রুটিপূর্ণ হিসেবে বাদ পড়েছে 47 জনের মনোনয়নপত্র। রবিবার এইসব আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এরপর তারা প্রার্থিতা ফেরত পাবেন কিনা তা জানিয়ে দেবে কমিশন। এরপর নির্বাচনের ভিপি পদে 48 জন, সাধারণ সম্পাদক পদে 19 জন এবং সহসাধারণ সম্পাদক পদে 28 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আর ভোট হবে 9 সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন কতজন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন এবং আপিলের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনায় নিচ্ছে নির্বাচন কমিশন? বলেছিলেন যে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025-এর যে আপিলের বিষয়টি রয়েছে, সেই আপিলের কার্য সম্পাদনের আজ কিন্তু শেষ দিন। সেটি আসলে সেই চিফ রিটার্নিং কর্মকর্তা দপ্তর স্বাক্ষরিত নোটিশ কিন্তু গত 21 আগস্ট প্রকাশ করা হয়। সেই থেকে বলা যেতে পারে আজ সেটি শেষ দিন। এবং একটু আগে সেই চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে সবশেষ তথ্য অনুযায়ী তারা জানিয়েছে যে এখন পর্যন্ত আপিলের বিষয়ে মাত্র 28টি আবেদনপত্র সেই দপ্তরে জমা পড়েছে। এবং এই আপিলের সর্বশেষ বিষয়ে কতজন আবার তার প্রার্থিতা ফিরে পেল কিংবা বাতিল করা হলো, সেই বিষয়ে আজ বিকেল 4টায় চিফ রিটার্নিং কর্মকর্তা আসলে অধ্যাপক জসিম উদ্দিন তিনি গণমাধ্যমে সরাসরি ব্রিফ করবেন বলে জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তর। এবং আপনাকে বলে রাখি যে এর আগে যে প্রাথমিক যে আসলে সেই ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের যে প্রাথমিক যে প্রার্থিতার বিষয়টি ছিল, সেটি ডাকসুতে বৈধ প্রার্থী ছিল 462 জন এবং হল সংসদে ছিল 1108 জন। তার মধ্যে ডাকসু নির্বাচনে মোট 509 জন প্রার্থিতা মনোনয়ন জমা দেন। এর মধ্যে 462 জন মনোনয়ন বৈধ বলে গৃহীত
হয়েছে সেটি আসলে চিফ রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে বলা হয়। এবং আরও বলা হয়ে থাকে যে বৈধ প্রার্থীদের মধ্যে 402 জন ও ছাত্রী ছিলেন 60 জন, এবং অপরদিকে 47 জন প্রার্থীতে মানে প্রাথমিকভাবে অপরদিকে কিন্তু সেই 47 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল, যারা আসলে আজকের মধ্যে যেহেতু আপিলের বিষয়ে কর্মসম্পাদনের শেষ দিন, তারা এই আজকের দিনের মধ্যে আপিল করতে পারবেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন বিষয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক সকালের পর থেকে বেলা বাড়ার পর থেকে কিন্তু চিফ রিটার্নিং দপ্তরে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। একই সাথে নির্বাচনকে ঘিরে কিন্তু সেই ক্যাম্পাসের প্রতিটি জায়গায় সেই নির্বাচন বিষয়, ডাকসুর নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে। তো আমার কাছে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে সর্বশেষ তানিয়া। ধন্যবাদ নজরুল ইসলাম। নিশ্চয়ই আমরা ফিরবো ডাকসু নির্বাচনের কতজন প্রার্থী শেষ পর্যন্ত আপিল আবেদন করলেন সেই খবর জানবার জন্য আবারও আসবো আপনার কাছে। দর্শক, সহকর্মী নজরুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন অভ্যুত্থানে শহীদ নাফিসা মারওয়ার মামা মোহাম্মদ হযরত আলী। প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের 47তম শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 49 ব্যাচের শিক্ষার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম। সংবাদ সম্মেলনে জাবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আদিবাসী সহ সব শিক্ষার্থীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনের বাইরে অন্যান্য পদেও নারী প্রার্থী রাখা হয়েছে। আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করেছে এবং গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কার, অটোমেশন চালু সহ বিভিন্ন আন্দোলনে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধদের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছে চিকিৎসক, এবং একই সাথে এই ঘটনার সূত্রপাত নিয়ে কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছেছে কিনা? প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে ঘটনার সূত্রপাত হয় রাত 3টার কিছু সময় পরে, এবং এই সময় তারা বিকট আওয়াজ শুনতে পারেন এবং বাইরে বেরিয়ে হয়ে দেখেন যে এই যে আহত কিংবা দগ্ধ যে 9 জন তারা আসলে রাস্তায় চলে এসেছেন দগ্ধ অবস্থায়, এবং এদের মধ্যে পরে 9 জনকে নিয়ে আসা হয় এই বার্ন ইনস্টিটিউটে। এখানে একজনকে রিলিজ দেওয়া হয়েছে, তাকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। বাকি 8 জনকে এখন ভর্তি করা হয়েছে এই বার্ন ইনস্টিটিউটে। এবং চিকিৎসকদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। চিকিৎসকরা যেমনটি জানিয়েছেন যে এখানে যে 8 জন ভর্তি হয়েছেন তাদের সবার অবস্থায় তারা আশঙ্কাজনক বলছেন। এবং এই যে দগ্ধের ঘটনা একটু যদি বলি যে এই বার্ন ইনস্টিটিউটের যে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে মোট হাসান নামে এক ব্যক্তি রয়েছেন যার 44% দগ্ধ হয়েছে, পাশাপাশি জান্নাত নামে এক নারীর 44%, মুনতাহা নামে এক নারীর 37%, সালমা নামে আরেক নারীর 48%, পাশাপাশি 1 মাসের একটি শিশু রয়েছে এই দগ্ধদের মধ্যে, তার কিন্তু 30% দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং আরাফাত নামে আরেক কিশোরের 15 বছর বয়সে আরেক কিশোরের তার কিন্তু 15% দগ্ধ হয়েছে। পাশাপাশি তৃষা নামে আরেক নারী, তার 53% দগ্ধ হয়েছে। এবং আসমা নামে আরেক নারী ছিলেন, তিনি তার 48% দগ্ধ হয়েছে। তো দগ্ধদের যে দগ্ধ
অর্থর যে পরিমাণ, সেই পরিমাণে কিন্তু চিকিৎসকরা যেমনটি বলেছেন যে সাধারণত দগ্ধের ক্ষেত্রে 10% ওপরে গেলে কিন্তু চিকিৎসকরা সেটিকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে নেন। তো যার কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন যে সবাই কিন্তু ঝুঁকির মধ্যে আছেন, সবাইকেই কিন্তু তারা সর্বাক্ষরিক তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা যেমনটি বলেছেন যে সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি সেটি হলো 1 মাসের যে শিশুটি রয়েছে ইমাম, তার 30% শরীরের 30% পুড়ে গেছে এবং সেও বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এবং সব কিছু মিলে কিন্তু চিকিৎসকরা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন, সেরকম কোনো আশার বার্তা এখন পর্যন্ত আমাদের কাছে দিতে পারেননি। তবে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে আগামী 1 তারিখে কিন্তু এই যে পরিবারটি রয়েছে সেই পরিবারটি সেই বাসাটি ছাড়ার কথা ছিল এবং সেখানে যে তিতাসের গ্যাস লাইন থেকে যে লিকেজ ছিল সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা অভিযোগ দিয়ে আসছিলেন, তবে কোনো সুরাহা কিন্তু পাননি। এর পরে আমরা এর প্রেক্ষিতেই আসলে বলা যায় দুর্ঘটনা হতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শী থেকে আশেপাশে সবাই। ধন্যবাদ নিবিশা। নিশ্চয়ই আমরা ফিরবো বাণিজ্যের খবর আবারও জানবো আপনার কাছ থেকে। এখনকার মতো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণ ব্যবসা, শুধু একবার বিনিয়োগ, তারপর শুধু টাকা আর টাকা। বাড়তি খরচেরও নেই কোনো ঝুট ঝামেলা, শুধু সরকারি লোক এলে দিতে হবে চা খরচ। আর এভাবেই অবৈধ গ্যাসের সংযোগ বাণিজ্য করে কোটিপতি বনে যাচ্ছেন তথাকথিত পাতি নেতারা। বাণিজ্যিক থেকে বস্তি বাড়িতেও সংযোগ দেয় তারা। সুমন তানভীরের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। এমনি বলবো আমি এটা কত টাকা দিতে হয়? এখন তো এলাকায় বড় ভাই বিরাদের অভাব নেই, তাদের এখান থেকে সহযোগিতা এভাবেই। কারখানাটি চলছে কোন জ্বালানিতে, এমন প্রশ্নে বিব্রতকর প্রস্তাব দিয়ে বসে ম্যানেজার। করে একটা লাইন রিপোর্ট ছাড়া কি কোনো কিছু করা না ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি যদি অস্বস্তিতে থাকেন আপনি মালিকের নম্বর দেন, আমি তার সাথে একটু কথা বলি। যে মালিকের নম্বর চাইলেও সেই একই কথা, করতে চান আপ্যায়ন। কিন্তু না করাতে যদি কোনো কিছু দিয়ে কোনো কিছু করা যায় সেটাও আমরা বলতে পারি, আমি ওটার ব্যবস্থা করব। আপনি শুধু একটা বক্তব্য দিবেন, আমি তাতে খুশি হব। রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এর একটি কারখানার চিত্র এটি। এই আবাসিক এলাকায় গড়ে ওঠা প্রায় সবখানেই একই চিত্র। অবৈধ গ্যাসে চলছে রমরমা বাণিজ্য। খোদ তিতাসের তদন্তেই উঠে আসে অবৈধ গ্যাসে চলে এখানকার 18টি কারখানা। সেই সূত্র ধরে এইসব ফ্যাক্টরিতে যায় টিম 71। প্রায় সবগুলোতেই চলছে রমরমা কাজ। তবে আশ্চর্যের বিষয়, কর্মচারীদের বেশিরভাগই জানান অল্প দিন হলো কাজ করছে তারা। আমি আসছি হইলো আজকে 9 দিন। গ্যাসেই চলে না, এটা গ্যাস চলে না কি চলে কেমনি না, আবার ওই যে মাঝে মধ্যে অভিযান ইয়ে করে হয়তো কেটে দেয়। হ্যাঁ, এটা লাইন কেটে দেয়। এগুলো আমি জানি না, আমি তো নতুন। উপস্থিতি টের পেয়ে অনেকে আবার চোর পুলিশ খেলায় মাতে। ধূপধাপ দরজা বন্ধ করে দেয় তারা। ফ্যাক্টরিটা খোলেন, সমস্যা কি রে ভাই আপনাদের? এদিকে আসেন। এই খোলা ছিল তো, তুমি বন্ধ করলা কেন? লোক আছে ভিতরে, খোলে না কেন? কে জানি, আমি তো করতে পারবো না। আর ম্যানেজাররা তো চোরের মতো পালিয়ে যায়। ওনার নাম্বার নাই আমার কাছে, আমি তো সিকিউরিটি গার্ড স্যার। খোলা ছিল না সকালে না খোলা ছিল, কিছুক্ষণ আগে বন্ধ করছে। সবসময় খোলা থাকে তোমার? কোনটা ভাইয়া আমি জানি, অভিধান হলে বন্ধ করে রাখে। তবে বাণিজ্যিক গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে কিছুটা লুকোচুরি থাকলেও বস্তিগুলোয় তা চলছে বেশ খোলামেলাভাবেই। কয়েক বছর আগে দাউ দাউ করে জ্বলা এ আগুন রাজধানীর রূপনগর, আরামবাগ বস্তির। তবে চেহারা ফিরে পেতে সময় লাগেনি। 10 আগস্ট 2025, বস্তিটির ভেতরের চিত্র। আবার আগের মতো সব ঘরবাড়ি, নিশ্চিন্তে বসবাস করছে বাসিন্দারা। হঠাৎ চোখে পড়া পায়ের নিচের একটি হলুদ সরু পাইপ খটকা লাগায়। এই রকম একটি চিকন পাইপ দিয়ে হচ্ছে গ্যাসের লাইন টানা হয়েছে। এই বস্তি থেকে এই বস্তি নিচ্ছে। সরকারিভাবে বন্ধ থাকলেও নিজস্ব জনবল দিয়ে প্রভাবশালী এসব বস্তি মালিকরা চাওয়া মাত্রই দিয়ে দিচ্ছে গ্যাস সংযোগ।
ঘর ভাড়ার সঙ্গেই জুড়িয়ে দেওয়া হচ্ছে গ্যাস বিল। আপনি যে বললেন গ্যাস নাই, হ্যাঁ আমি এইটি বলছি। হ্যাঁ তো গ্যাস কই তাহলে যে গ্যাস লাইন আছে এটা করতে গেলে তো আমি নিজেও জানি না। এগুলোর বিল কত করে দেন আপনারা? বিল আমরা আপনাদের না বাড়িওয়ালা দেয়, বাড়িওয়ালারাই। রাজধানীর বেশিরভাগ বস্তিতেই এভাবেই ঝুঁকিপূর্ণ উপায়ে টানা হয়েছে গ্যাস লাইন। সরবরাহ লাইনের অনেক জায়গাতেই লিকেজও চোখে পড়ে। নিজেদের মতো করে কিন্তু তারা সংযোগ স্থাপন করেছে। আমরা এই যে একটি সংযোগের কাছে আছি, খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু গ্যাস লিকেজ হচ্ছে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার একটি সমূহ সম্ভাবনা আছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনারা তো এখানে আছেন, একটু বলেন তো ভয় লাগে না আপনাদের? অবশ্যই ভয় লাগে। এটাতে যদি আগুন ধরে যায় পুরোটা বস্তি, পুরোটা এলাকাই তো ধরে যাব। এসব লাইনগুলোর উৎস কোথায়? কাছাকাছি সড়ক দিয়ে যাওয়া গ্যাস সংযোগ থেকে মাটি খুঁড়ে বের করা হয়েছে এসব অবৈধ লাইন। কাছাকাছি দোকানগুলোতে টাকার বিনিময়ে গ্যাস দিচ্ছে এসব ব্যবসায়ীরা। এটি তো সব আপনার পানির আর গ্যাসের লাইন, সব অবৈধ, কই বৈধ লাইন। আপনি বস্তিতে সব লাড়াচাড়া দেন, সব অবৈধ, সব অবৈধ। হ্যাঁ, সব এই জায়গার থেকে এসে দোকান বন্ধ করে দিছে তো বলা গেছে এক বছর লাইনটা চালান, যা দিয়ে সেই লাইন চালাইতে কয় টাকা করে লাগবে সেটা বলে নাই। এমনি চাইছে 500 টাকা দিয়ে না। কিভাবে গ্যাস সংযোগ দিচ্ছে কথিত এসব নেতারা? অবৈধ গ্যাস ব্যবসা নিয়ে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তার নাম শরীফ মাতবর। একটি বস্তির মালিকও তিনি। অবৈধভাবে লাগাই নেবেন, অধিকার আপনার? না না, অবৈধভাবে কি আপনার কোনোদিন কোনো লাইন কেউ লাগাই নিতে পারে যদি আপনার কেউ, আপনার সরকারি লোক যদি আপনার সাহায্য না করে? এটা যে কিছু লোক আছে গ্যাসের কাজ টাজ করে, ওদের সাথে একটা চুক্তিতে গেলাম, ওরা বললো আমাদেরকে টাকা দেন, আমরা লাইন আপনার বাসায় ঢুকাই দিব। তাদেরকে টাকা দিছি, তারা লাইন নামাই দিছে। আর এভাবে অন টাইম ইনভেস্টমেন্টে কি পরিমাণ সম্পদের মালিক বনেছেন তারা, এবার তার একটি ধারণা নেওয়া যাক। কই থাকে না? মিরপুরের রূপনগরের এই রাজকীয় বাড়ির মালিক রমজান মাতবর। একসময় ছোট্ট রিক্সা গ্যারেজের মালিক, এখন পরিচিত হাজী রমজান মাতবর নামে। অবৈধ গ্যাস বাণিজ্য থেকেই তার এ উত্থান। ওনার অতি ফাস্ট রিক্সার গ্যারেজ মালিক ছিল, 20টা ঘর মিটারে চালায়, বাদ বাকি 270। মিরপুরেই পাওয়া যায় তার একাধিক বাড়ির সন্ধান। রাজধানীর বাইরেও তার সম্পদের খোঁজ মেলে। মানিকগঞ্জ ও কেরানীগঞ্জে বাড়ি ছাড়াও মাছের ঘের ও আমবাগানের সন্ধান পায় টিম 71। আপনার মনে হয় দুলাভাই হয় না? ওনার মায়ের রিক্সা গ্যারেজ ছিল, ওখানে উনি থাকতেন। ওনার বেশি বাড়ি নাই, উনি যে বাড়িটা থাকে এসে 2 বাড়িটি, আর যে প্লটটি আর তো ব্যবসা করতে বিক্রি করে দিয়েছে। বাড়ির তো রমজান হয় না, ভাড়া উঠায় কেটা? এই মেয়ে উড়া 4-5 বছর ধরে কিনছে, মাছ খামার করে, মাছ চাষ করে, এর সাথে একটা আম বাগান আছে। অবৈধ এসব কর্মকাণ্ডে তিতাসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নাম আসলেও কথা বলতে নারাজ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতনরা। সুমন তানভীর, 71, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একে একে ব্যবসা গুটিয়ে নিচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা। নানান অজুহাতে এরই মধ্যে 14টি এয়ারলাইন্স ব্যবসা বন্ধ করে চলে গেছে। অন্যদিকে দেশি বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 2130 কোটি টাকা বকেয়া পাওনা আদায় করতে পারছে না কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলাদেশ বিমানের কাছেই পাওনা 1783 কোটি টাকা। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার, জিএমজি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে আটকে আছে 337 কোটি টাকা। তাই দীর্ঘদিনের বকেয়া পাওনা আদায়ে বন্ধ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। জহিরুল ইসলামের ছবি এবং সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে বিস্তারিত। সবশেষ গত বছরের 1 সেপ্টেম্বর বন্ধ হয়েছে আমিরাতে ভিত্তিক বিমান ফ্লাই দুবাই। এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে শাহ আমানত বিমানবন্দর পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারছে না, যে কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। গত 1 বছরে 4টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গেছে। আমাদের যাত্রী সংখ্যা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমাদের কিছু বাংলাদেশ বিমান এবং আমাদের ডোমেস্টিক যে এয়ারলাইন্স ইউএস বাংলা, তাদের ফ্লাইট বেড়েছে। আর ওটার সঙ্গে আমাদের
এয়ার আরেবিয়া এবং সালাম এয়ার অপারেট করছে। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে ৬০টি বিমান সংস্থার মধ্যে ৬টির কাছে ৩৫৪ কোটি টাকা মূল্য বিল ও ৯৩ কোটি ভ্যাট ছাড়াও ১,৬৮২ কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া রয়েছে ২,১৩০ কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে ২৬৪ কোটি মূল বিল, ৮০ কোটি টাকা ভ্যাট এবং ১,৪৩৯ কোটি টাকা সারচার্জ বকেয়া পড়ে রয়েছে। এখানে আরও কিছু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অপারেট করে, তাদের সঙ্গে কোনো আমাদের বকেয়া নেই। বাংলাদেশ বিমান হচ্ছে একটা মেইন স্টেক হোল্ডার, তাদের কাছে আমাদের প্রচুর টাকা আমাদের এখনও বাকি। আমি আসার পরে অ্যারাউন্ড ৬০০ কোটি টাকার মতো বকেয়া ছিল। তো রিসেন্টলি তারা হয়তো বা 3টা স্লটে অনেকটা কাভার করেছে, এখনও প্রায় ২৬৫ কোটি টাকার মতো তার কাছে আমাদের বকেয়া আছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তারা জানান, বিমান সংস্থাগুলোর থেকে ৬ ধরনের অ্যারোনটিক্যাল চার্জ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত ৪ ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ সময় মতো শোধ না করায় বিপুল বকেয়া জমে যায়। তাদের বিভিন্ন অফিসিয়াল রুম রয়েছে, তারা চেক ইন কাউন্টারগুলো ব্যবহার করতেছে, বিভিন্ন পয়েন্টে তাদের বিভিন্ন বুথ রয়েছে, অফিস রয়েছে, কাউন্টার রয়েছে। চট্টগ্রামের এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দেশি প্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজের কাছে চট্টগ্রাম বিমানবন্দরের পাওনা ২৫২ কোটি ৫৬ লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে ৫৪ কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে ২৯ কোটি ৩০ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। চট্টগ্রাম বিমানবন্দর বার্ষিক ১৬ লক্ষ যাত্রী ও ৬,০০০ টন কার্গো মালামাল বহন করতে সক্ষম। এছাড়া এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক দেশের বৃহত্তম পাইলট প্রশিক্ষণ কেন্দ্র আরিরাং ফ্লাইং স্কুলের ঘাঁটি হিসেবেও ব্যবহার হয়। আব্দুল্লাহ মামুন, ৭১।